নমস্কার, গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আবারও একটি নতুন উপন্যাস নিয়ে হাজির হলাম। উপন্যাসটির নাম জীবন স্বাদ, লিখেছেন আশাপূর্ণা দেবী। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। বদলি করে দিয়েছে, নতুন অফিসের কর্মভার গ্রহণের তারিখ নির্দেশ করে দিয়েছে, দেয়নি শুধু বাসার আশ্বাস। বাঙালির ছেলে, পাঞ্জাব সীমান্তের একটি মফস্বল শহরে, যেখানে অন্তত ৩০০ মাইলের মধ্যে কোনো আত্মীয়ের ছায়ামাত্র নেই, সেখানে হঠাৎ গিয়ে পড়ে যথাসময়ে কাজে যোগ দেবার অসুবিধেটা কত দূর সে কথা বোঝাবার দায় সরকারের নয়। চাকরি নেবার সময় বন্ডে সই করনি তুমি, যে কোনো জায়গায় যেতে প্রস্তুত, মনে নেই সে কথা? সরকার কি বন্ডে সই করেছিল যখন যে দেশে পাঠাবে তোমাকে, তোমার জন্যে ঘর সাজিয়ে রাখবে? তুমি তো নেহাত চুনোপটি না হও, চিংড়ি চিতলের চাইতে বেশিও নও। বলে কত রুই কাতলাই বদলি হয়ে পরের বাসায় নাক বুজে থেকে দিন কাটাচ্ছে, কাপড়ের তাঁবুতে স্ত্রী পুত্র পরিবার নিয়ে সংসার পেতে বসেছে। তবু তো তুমি প্রভাত গোস্বামী, যারা হাত পা মানুষ, না স্ত্রী, না পুত্র, না ডো, না ঢাকনা। একটা সুটকেস, একটা বেডিং, একটা জলের কুঁজো, একটা টিফিন ক্যারিয়ার, সর্বসাকুল্যে এই তো তোমার সম্পত্তি। এতেই ভাবনায় অস্থির। তা সত্যি বলতে প্রভাত একটু বেশি ভাবছে। তার কারণ, এ যাবৎ নিজের ব্যবস্থা নিজে করে নেওয়ার অবস্থা ওর কখনো ঘটেনি। হওয়ার দেশের বাড়িতে বাড়ির ছোট ছেলের প্রাপ্য পাওনা পুরো দস্তুর ভোগ করেছে। চাকরির প্রথম কালটা কাটিয়ে এসেছে লখনৌতে কাকার বাড়ি। কাকাই চাকরির জোগাড়দার। তিনি কি অফিসে কি বাসাতে সদা সতর্ক দৃষ্টি রেখে আসছিলেন ভাইপোর সুবিধে স্বাচ্ছন্দ্য সম্পর্কে। কিন্তু বিধি হলো বাদী। বদলির অর্ডার এলো। প্রভাতের মা অবশ্য খবরটা শুনে ভেবে ঠিক করে ফেললেন, এ নিশ্চয় ছোট বউয়ের কারসাজি। বরকে বলে কয়ে ভাসুরপোর বদলির অর্ডার বার করিয়ে দিয়েছে। কারণ আর নতুন কি, বলাই বাহুল্য, পর নিয়ে ঘর করায় অনিচ্ছে। কিন্তু আসলে তা নয়। খুড়ি বরং চেষ্টা করছিলেন সামনে পুজোর ছুটিতে নিজের বিয়ের যোগ্যী বোনঝিটিকে নিজের কাছে আনিয়ে নেবেন এবং অদূর ভবিষ্যতে দিদির কাছে ঘটকে বিদায় আদায় করবেন। কিন্তু হলো না। জগতের বহুবিধ সাধু ইচ্ছের মতো সেই ইচ্ছেটা আপাতত মুলতবি রাখতে বাধ্য হতে হলো তাকে। বদলিটা পুজো পর্যন্তও ঠেকানো গেল না। পুজোর ছুটিতে চলে আসবার জন্যে বারবার অনুরোধ জানিয়ে কাকা কাকি বিদায় দিলেন। প্রভাত সেই বিষণ্ণ আর্দ্রতার ছোঁয়ার সঙ্গে নিজের অসহায়তার ভয়াবহতা মিশিয়ে চিত্তকে বেশ ঘন তমসায় আবৃত করে গাড়িতে উঠল। আর বেচারা হতভাগ্যের ভাগ্যে সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল প্রবল বর্ষণ। সারা রাত্রি ঠায় জেগে কাটিয়ে দিল প্রভাত, বন্ধ কামরার মধ্যে বৃষ্টির শব্দের প্রচণ্ডতা অনুভব করতে করতে। গাড়িতে আরও ৩ জন আরোহী ছিলেন। তাঁদের প্রতি ঈর্ষাকুটিল দৃষ্টি নিক্ষেপ করে প্রভাত নিশ্চিত হল, আর যাই হোক, ওরা কেউ বদলি হয়ে যাচ্ছে না। তবে বৃষ্টির আওয়াজ একটু উপকার করল প্রভাতের। ৩ দিক থেকে ৩টে নাকের আওয়াজ তার কর্ণকুহরকে শিহরিত করতে ততটা পেরে উঠল না। কানের থেকে মনটাই তার কাছে প্রধান হয়ে রইল। স্টেশনে যখন নামল প্রভাত, তখন বৃষ্টি নেই, কিন্তু সেলেট পাথরের মতো আকাশের নিচে পৃথিবীটা যেন শোকগ্রস্তের মতো জড় পুঁটুলি হয়ে পড়ে আছে। ভেবেছিল কুলিও পাওয়া যাবে কিনা, কিন্তু আশঙ্কা অমূলক। কুলি যথারীতি গাড়ি থামবার আগেই গাড়ির মধ্যে ঢুকে পড়ে প্রভাতের অনুমতি ব্যতি রেখেই তার জিনিসপত্র টেনে হিঁচড়ে নামিয়ে ফেলল এবং কোথায় যাবেন ও গাড়ি হবে কিনা শুধিয়ে মুখ পানে তাকিয়ে রইল। আর ঠিক এই মুহূর্তে
এই ভয়াবহ সঙ্গীন মুহূর্তে ঘটে গেল এক অদ্ভুত অঘটন। সেই অঘটনের প্রতিক্রিয়াস্বরূপ প্রভাতকে স্বীকার করতেই হলো, কলিতে ভগবান নেই এটা ভুল সিদ্ধান্ত। ভগবান আছেন এবং আর্তের আকুল আবেদন তাঁর কানে একাধ ক্ষেত্রেও অন্তত পৌঁছয়, আর পৌঁছলে আর্তত্রাণকল্পে দূতও পাঠান তিনি। সেই দূত হিসেবে এসে দাঁড়ালেন একটি আধা বয়সী ভদ্রলোক ও অবিশ্বাস্য হলেও সত্য একটি রীতিমতো রূপসী তরুণী, খুব সম্ভব পিতা কন্যা। প্রভাতের সামনাসামনি দাঁড়িয়ে ভদ্রলোক দরাজ গলায় বলে উঠলেন, কোথায় উঠবেন? প্রভাত প্রথমটা থতমত খেল। এমনই পরিচিত ভঙ্গিতে যিনি প্রশ্ন করলেন তিনি পূর্ব পরিচিত কিনা স্মরণ করতে চেষ্টা করল, তারপর সচকিত হল। পরিচিত নয়, কিন্তু একটি রূপসী তরুণীর সামনে বুদ্ধু বলে চুপ করে থাকার লজ্জা বহন করা চলে না। তাই মৃদু হেসে বললে, ঠিক এই মুহূর্তে নিজেকেই সে প্রশ্ন করছিলাম। বুঝেছি। সব জানতার ভঙ্গিতে মাথা নেড়ে ভদ্রলোক কন্যার দিকে দৃষ্টিপাত করে হেসে বললেন, বলিনি তোকে, মুখ দেখেই বুঝেছি বাসার ব্যবস্থা হয়নি। নতুন বদলি হয়ে এলেন বোধ হয়। ওপরওয়ালাদের আক্কেল দেখছেন তো, বদলি করেই খালাস। সে ওঠে কোথায়, খায় কি, তার দায়িত্ব নেই। 5 বছর ধরে শুনেছি মশাই গভর্নমেন্ট কোয়ার্টার্স তৈরি হলো, তা সে শোনাই সার। ছেলেবেলায় শুনতাম 18 মাসে বৎসর, এখন দেখছি 26 মাসে। ভদ্রলোকের কথার মাঝখানে ফাঁক পাওয়ার সম্বন্ধে হতাশ হয়ে ফাঁকটা একরকম করে নিয়েই বলে ওঠে প্রভাত, তা আপনি তো এখানকার সব জানেন শোনেন, বলুন দেখি সুবিধে মতো কোনো মেস বা হোটেল পাওয়া যেতে। বিলক্ষণ বিলক্ষণ। আমি তবে না হোক আপনাকে দাঁড় করিয়ে সময় নষ্ট করছি কেন? মল্লিকা শোন, কথা শোন ভদ্রলোকের। আমার নিজের আস্তানা থাকতে আমি সন্ধান দিতে যাব কোথায় মেস আছে, কোথায় হোটেল আছে। চলুন চলুন, এই গরিবের গরিবখানায় গিয়ে উঠুন তো, তারপর বুঝবেন থাকতে পারবেন কি পারবেন না। প্রভাত ব্যাকুল স্বরে বলে, না না, সে কি, আপনার বাড়িতে গিয়ে উৎপাত করব কেন? আপনি শুধু যদি। আহা, উৎপাত কি, এ তো আমার ভাগ্য। আপনাদের মতো অতিথি পাওয়া পরম ভাগ্য। আজ ভালো লোকের মুখ দেখে উঠেছিলাম মল্লিকা, কি বলিস? চলুন চলুন, এই যে গরিবের একখানা হাঁটু ভাঙা পুষ্পরথ আছে। অদূরে অবস্থিত একটি টাঙার দিকে চোখ পড়ে প্রভাতের। ভদ্রলোক কুলিটাকে চোখের ইশারা করেন এবং মুহূর্তে সে কর্তব্য পালন করে। আর প্রভাত এক নজরে দেখে এইটুকু অবশ্য অনুভবই করে, গাড়ির ব্যাপারে ভদ্রলোক অতি বিনয়ী নয়, গাড়িটা হাঁটু ভাঙাই বটে। সেই গাড়িতেই যখন ভদ্রলোক প্রভাতকে উঠিয়ে দিয়ে সকন্যা নিজে উঠে পড়েন, তখন প্রভাত সভয়ে না বলে পারে না, ভেঙে যাবে না তো? আশপাশ সচকিত করে হেসে ওঠেন ভদ্রলোক। হাসির দাপটে দুলে দুলে বলেন, না মশাই, সে ভয় নেই, দেখতে যেমনই হোক ভেতর মজবুত। কিন্তু আপনি ওদিকে কেন? প্রভাত তার স্বরে প্রায় আর্তনাদ করে ওঠে, আপনি এদিকে আসুন, আমি কোচম্যানের পাশে। কিন্তু ততক্ষণে বিশ্রী একটা ঝাঁকুনি নিয়ে গাড়ি চলতে শুরু করেছে। ভদ্রলোক ওদিক থেকে বলেন, না মশাই, আমার আবার উল্টো দিকে ছুটলে মাথা ঘোরে। অতএব পরিস্থিতিটা হলো এই, টাঙার পিছনের সিটে প্রভাত আর মল্লিকা প্রতি মুহূর্তে ঝাঁকুনি খেতে খেতে আর পরস্পরের গায়ে ধাক্কা লাগাতে লাগাতে উল্টো মুখ ছুটতে লাগলো তারাই দুজনে। যতটা সম্ভব সংকুচিত হয়েও প্রভাত সেই দুরূহ অবস্থা থেকে আত্মরক্ষায় সক্ষম হলো না, আর মনে মনে বলতে বলতে গেল, মাথা ঘোরাবার ব্যবস্থাটা তাহলে আমার জন্যেই বহাল হলো। এও ভাবল,
ভদ্রলোক বাংলাদেশ থেকে বহু দূরে আত্মীয় সমাজের বাইরে থাকেন বলেই এমন মুক্ত চিত্ত। যাই হোক, আপাতত যে প্রবাসী বাঙালি লাভ হলো, এ বহু জন্মের ভাগ্য। অন্তত আজকের মতো মালপত্র রেখে অফিসটা তো দর্শন করে আসা যাবে। তারপর কালই একটা কোনো ব্যবস্থা করে নিতে হবে। সরকারি অফিস যখন আছে, মেস বোর্ডিং কোথাও না কোথাও যাবেই জুটে। আবার ভাবল, এ যুগেও তাহলে এরকম অতিথিবৎসল লোক থাকে। ভদ্রলোক যদি একা হতেন, হয়তো প্রভাত কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হতো। হয়তো ভাবত, এতই বা আগ্রহ কেন? মতলব খারাপ নয় তো? কোনো গুন্ডার আড্ডায় তুলে নিয়ে গিয়ে টাকা কড়ি কেড়ে নেবে না তো? কিন্তু সকল সন্দেহ মুখ করে দিয়েছে মল্লিকার উপস্থিতি। বুঝে ফেলেছে আর কিছুই নয়, বাঙালি হিনদেশে বাঙালি পাগলা লোক। কিন্তু মেয়েটা একটাও কথা কয়নি কেন? বোবা নাকি? বাপ তো বারবার ডেকে ডেকে সালিশ মানছেন, যার জন্যে নামটা জানা হয়ে গেছে। বোবাকে কি কেউ ডেকে ডেকে কথা কয়? প্রভাত একবার চেষ্টা করে দেখবে নাকি? আচ্ছা, কি কথা বলা চলে? এখানের আবহাওয়া? কতদিন এদেশে আছেন? নাকি আপনাদের বাসার কত দূরে? আলাপ জমাতে গেলে ভদ্রলোক বিরক্ত হবেন? না, তা নিশ্চয়ই নয়। মেয়েকে যখন এভাবে বসতে দিয়ে নিজে নিশ্চিন্ত হয়ে সোজা মুখে ছুটছেন, তখন মাথার পিছনে কান খাড়া করে রেখেছেন বলে মনে হয় না। ত্রিভঙ্গ ঠামে হলেও টাঙাটি ছুটছিল ভালোই। দুপাশে নিচু জমি, সেখানে সবুজের সমারোহ, মাঝখানে সরু আল রাস্তা চড়াই উতরাইয়ের বৈচিত্র্যে লোভনীয়, ক্ষণে ক্ষণে ঝাঁকুনি। তা সেটা অস্বস্তিকর হলেও তেমন বিরক্তিকর তো কই ঠেকছে না। অনেকক্ষণ চলার পর প্রভাত যখন অনুমান করছে লোকালয়ের বাইরে চলে এসেছে, তখন দূর থেকে কয়েকটা ছোট ছোট কটেজ দেখা গেল। ওদেরই একটা নিশ্চয়ই। প্রভাত এবার মনের জোর সংগ্রহ করে ধাঁ করে বলে ফেলল, আর বেশি দূর আছে নাকি? মল্লিকা চমকালো না, বরং মনে হলো যেন একটা কোনো প্রশ্নের জন্যেই প্রস্তুত হচ্ছিল। কারণ সঙ্গে সঙ্গে উত্তর দিল, ওই তো দেখা যাচ্ছে। কথা বাড়াবার জন্যই বলে প্রভাত, ওদের মধ্যে কোনটা? সবগুলোই। সবগুলো? হ্যাঁ, তাও তো কুলিয়ে উঠছে না। আরও বাড়ি তৈরির কথা ভাবা হচ্ছে। বিস্ময় বোধ না করে পারে না প্রভাত। পরিবার বড় হলে বাড়ি বড় করে তৈরি করে লোকে। আলাদা আলাদা কটেজ, এটা কীরকম? তবু বলে, খুব বড় জয়েন্ট ফ্যামিলি বুঝি? হঠাৎ মল্লিকা অনুচ্চ একটু হেসে ওঠে। ঘাটটা একটু ফিরিয়ে সামনে ছোটা ভদ্রলোককে একবার দেখে নেয়। তারপর বলে, এখনো পর্যন্ত বুঝতে পারেননি? কি ছেলে মানুষ আপনি! বুঝতে পারবে। কি বুঝতে পারবে প্রভাত? ঠিক হৃদয়ঙ্গম করতে পারে না কোন দিক থেকে বুঝতে চেষ্টা করতে হবে। মল্লিকাকে আর কিছু জিজ্ঞেস করতেও লজ্জা করছে। তাই ওই কটেজগুলোর মধ্যেই বোধগম্য কিছু আছে কিনা দেখবার জন্যে অনবরত ঘাড় ফিরিয়ে দেখতে থাকে। বেশিক্ষণ অবশ্য সন্দেহ দোলায় দুলতে হলো না। টাঙাটা ঝড়া করে থেমে গেল এবং ভদ্রলোক নেমে পড়ে বললেন, এই যে এসে গেছি, সাবধানে নামুন প্রভাতবাবু। প্রভাতবাবু নাম জানাজানিটা কখন হলো? প্রভাত সবিস্ময়ে বলে, আমার নামটা জানলেন কি করে? কি করে? একটু হেসে বললেন, হাত দেখে। সুটকেসের ওপর টিকিট এঁটে রেখে নিজেই ভুলে যাচ্ছেন মশাই। আসুন, এই গরিবের গরিবখানা। এই সামনের ছোট্টখানি নিয়ে শুরু করেছিলাম,
আপনাদের 5 জনের কল্যাণে আশেপাশে আস্তে আস্তে, সাবধানে, পাথরটার উপর পা দিয়ে আসুন। সারা রাত বৃষ্টি পড়ে কাদা। মল্লিকা, তুই গণেশকে পাঠিয়ে দিকে যা, জিনিসপত্রগুলো নামিয়ে নি। প্রভাতবাবু সাবধান। শুধু এই পাতা পাথরের ওপর দিয়ে সাবধানে পা টিপে টিপে এসে প্রথম কটেজটার সামনে দাঁড়ায় প্রভাত, আর সাইনবোর্ডটা চোখে পড়ে, আরাম কুঞ্জ, সম্ভ্রান্ত ব্যক্তিদের জন্য মডারেট চার্জে আহার ও বাসস্থান। প্রোপাইটার N.K. চ্যাটার্জি। কি বোঝা উচিত ছিল এতক্ষণে বুঝতে পারে প্রভাত, জলের মতো পরিষ্কার। লোকালয়ের বাইরে বহু বিস্তৃত জমি নিয়ে চ্যাটার্জির আরামকুঞ্জ। ঘরের পিছনে বারান্দা, সরু এক ফালির, তবু তাতেই 2খানি বেতের চেয়ার, একটি ছোট টেবিল। চায়ের ট্রেটা চাকরেই দিয়ে যায়, তবে তত্ত্বাবধানে আসে মল্লিকাই। হেসে একটা বেতের চেয়ার টেনে নিয়ে বলে, এতক্ষণে বুঝেছেন বোধহয়। নতুন বাড়ি, ছবির মতো সাজানো ঘর। পিছনের এই বারান্দা থেকে যতদূর চোখ পড়ে উন্মুক্ত প্রান্তর। প্রান্তরের সীমায় আকাশের কোলে পাহাড়ের নীল রেখা। মেঘমেদুর আকাশের বিষণ্ণতা কেটে আলোর আভাস উঁকি দিচ্ছে। সৌন্দর্য মোহগ্রস্ত প্রভাত এতক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল সেই দিকে। চা এবং মল্লিকা দুটোর চাঞ্চল্যে চোখ ফিরিয়ে হেসে বলে, একটু একটু, আপনি একটু বেশি সরল। তার চাইতে বলুন না কেন, একটু বেশি নির্বোধ। বলাটা ভদ্রতা নয়, এই যা। কিন্তু কি করে জানবো বলুন? ভাবলাম প্রবাসী বাঙালি। মল্লিকা হেসে ওঠে। প্রভাত ভাবে, ঠোঁটে রঙের প্রলেপ বলেই কি দাঁতগুলো অত সাদা দেখাচ্ছে? কিন্তু তাতে সাদাই দেখাবে, অমন মুক্তোর মতো নিখুঁত গঠনভঙ্গি হবে। জায়গাটা বড় সুন্দর। হ্যাঁ, মল্লিকা ঈষৎ হাসির সঙ্গে বলে, নামটা যখন আরামকুঞ্জ। কিন্তু হাসির সঙ্গে মুখটা এমন কঠিন হয়ে ওঠে কেন ওর? বাস্তবিক সার্থকনামা। কিন্তু আমাকে তো এক্ষুনি বেরোতে হবে। আমার অফিসটা কত দূরে, উত্তরে কি দক্ষিণে, পূর্বে কি পশ্চিমে কিছুই জানি না। এখানের ব্যবস্থাটাই বা কীরকম হবে, মানে আপনার বাবাকে তো আর দেখতে পাচ্ছি না। পাবেনও না। মল্লিকা হেসে ওঠে। ওই একবার যা স্টেশনে দর্শনের সৌভাগ্য। আবার গেছেন লোক ধরতে, কিন্তু উনি আমার বাবা নয়, মামা। প্রভাত যেন একটু বিমূঢ় হয়ে পড়ে। ভদ্রলোক তাহলে স্রেফ হোটেলের আর কাঠি, আর এই সুসজ্জিতা সুবেশা রূপসী তরুণী তার মেয়ে না হলেও ভাগ্নি। তবে আসল মালিক বোধহয় এর বাবা। শালাকে লাগিয়ে রেখেছেন লোক ধরে আনতে। কিন্তু সারাক্ষণ লোক কোথায়? ট্রেন তো আর বারবার আসে না। সেই সন্দেহই ব্যক্ত করে প্রভাত। মল্লিকা বলে, ওসব অনেক সিক্রেট, বুঝবেন না। তা না হয় বুঝলাম না, কিন্তু এখানে থাকার কি চার্জ, কীরকম, এখান থেকে অফিস যাওয়া সম্ভব কিনা, এগুলো তো বুঝতে হবে। আমার কাছে সবই জানতে পারেন। আপনিই কর্ণধার। মল্লিকা হঠাৎ চোখ খুলে কেমন যেন একরকম করে তাকালো, তারপর বলল, দেখাশোনা করি। চাটা খান। এখনই তো বেরোবেন বলছেন। ভাত? না না, ওসব কিছু না। এই এত বড় ব্রেকফাস্ট করে আবার ভাত? চার্জটা সম্পর্কে ওয়াকিবহাল না হলে ঠিক স্বস্তি পাচ্ছি না। মল্লিকা হেসে ওঠে। আচ্ছা ভীতু লোক তো আপনি। মারাত্মক কিছু একটা নয়। চলুন দেখাই গিয়ে খাতাপত্তর। চার্জ? না, এমন কিছু মারাত্মক সত্যিই নয়। ব্যবস্থার তুলনায় তো নয়ই।
ব্যবস্থা যে এত উত্তম হতে পারে এটা প্রভাতের ধারণার মধ্যেই ছিল না। আরামকুঞ্জের শুধু যে নিজস্ব একটা টাঙা আছে তাই নয়, একখানা জিপও আছে, এবং সেই জিপখানা বোর্ডারদের জন্যে সর্বদা খাটে, নিয়ে যায় শহরের মধ্যস্থলে, অফিস পাড়ায়, কর্মকেন্দ্র। নইলে আপনারা গরিবের আস্তানায় থাকবেন কেন? আপনার গিয়ে খোলা বাতাসটাও পেলেন, আবার কাজকর্মেরও অসুবিধে হলো না। প্রোপাইটার এনকে চ্যাটার্জি বলেন, আপনার আশীর্বাদে যিনি একবার পায়ের ধুলো দিয়েছেন তিনি বারে বারে পায়ের ধুলো দেন। হ্যাঁ, চ্যাটার্জির দর্শন আর একবার মিলেছে। কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা জানবার জন্য এসেছেন, বারে বারে প্রশ্ন করছেন। প্রভাত হেসে বলে, অসুবিধে কি মশাই, বরং সুবিধাটাই এত বেশি হয়ে যাচ্ছে যে ভয় হচ্ছে এরপর আর কোথাও মানে? হাঁ হাঁ করে ওঠেন চ্যাটার্জি। আবার কোথায় যাবেন? নিজের ঘর বাড়ির মতন থাকবেন, ওই জন্যেই টানা লম্বা ঘর দালান না করে ছোট ছোট কটেজ করা। প্রভাত কুণ্ঠিত হাস্যে বলে, কিন্তু এই পাণ্ডববর্জিত দেশে এত লোক আসে? বলেন কি মশাই? হা হা করে হেসে ওঠেন ভদ্রলোক। দেখতে নিরীহ হলে কি হবে, জায়গাটা কত বড় বিজনেস ঘাঁটি। অবশ্যই একদিক থেকে বলছেন ঠিকই, বাঙালি কমই আসেন, মানে বিজনেসের ব্যাপারে তো বুঝতেই পারছেন। কতদিন আছেন আপনি এখানে? ওহ, সে কি আজ! রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। বলেছিলাম ধুত্তর বাংলাদেশ, তারপর কোথা দিয়ে যে কি হলো, এখানেই। দেশে আর কখনো যাননি? চ্যাটার্জি একবার তীব্র কটাক্ষে প্রভাতের মুখের দিকে তাকিয়ে দেখেন। নিছক সরল কৌতূহল না আর কিছু? না, সরল বলেই মনে হচ্ছে। বোকা প্যাটার্নের ছেলেটা। বলেন, গিয়েছিলাম। একবার বাপ মরতে গিয়েছিলাম, আর একবার বিধবা বোনটা মরতে বাচ্চা ভাগ্নিটিকে কুড়িয়ে নিয়ে চলে এসেছি, ব্যাস সেই অবধি। প্রভাত হাসে। কিন্তু এমন নিখুঁত বাঙালি রয়ে গেছেন কি করে বলুন তো? অসুবিধে কিছু নেই? না না, মোটেই না। আপনার বোর্ডিংয়ের নামকরণ সার্থক। চ্যাটার্জি একটু মিষ্টিমধুর হাসেন। হ্যাঁ, সকলেই অনুগ্রহ করে ও কথা বলে থাকেন। ক্রমশই বুঝবেন কেন নিজের এত গৌরব করল চ্যাটার্জি। এ তল্লাটে আরামকুঞ্জ বললে চিনবে না এমন লোক নেই। আর ওই যা বললাম, একবার যিনি পায়ের ধুলো দিয়েছেন। প্রভাত সসংকোচে বলে, কিন্তু আমাকে যে এখানে স্থায়ীভাবে থাকতে হবে, মানে যতদিন না ফের বদলি হচ্ছি। কি আশ্চর্য! থাকবেন তার চিন্তার কি আছে? চ্যাটার্জি মুচকে হাসেন। দেখবেন এখান থেকে আর বদলি হতেই চাইবেন না। তবে শুনুন, চ্যাটার্জি চুপি চুপি বলেন, স্থায়ী বোর্ডারদের 4 জনে কম। ব্যবসা করছি বলে তো আর আক্কেলের মাথা খেয়ে বসিনি মশাই, বিবেচনাটা আছে। দেখবেন ক্রমশ চ্যাটার্জির বিবেচনার ত্রুটি পাবেন না। স্থায়ী বোর্ডারদের 4 জনে কম, এই আশ্বাস বাণীটি হৃদয় মধুবর্ষণ করে থাকে। হৃষ্টচিত্তে প্যাড টেনে নিয়ে চিঠি লিখতে বসে প্রভাত। মাকে লেখে, কাকাকে লেখে। মাকে লেখে, মা, তোমাদের কাছ থেকে আরও অনেক দূরে চলে এসেছি। আসবার সময় মনটা খারাপ হয়ে গিয়েছিল। অজানা জায়গা, কোথায় থাকব, কি করব। কিন্তু ভাগ্যক্রমে স্টেশন থেকেই ব্যবস্থা হয়ে গেল। একটি বাঙালির হোটেল পেয়েছি, বাঙালি রান্নাও খেলাম। ঘর নতুন, সুন্দর সাজানো, বাড়িটি ছবির মতন। আর জায়গাটা এত চমৎকার যে ইচ্ছে হচ্ছে তোমাদের সকলকেই দেখাই। ঘরের পিছনের বারান্দায় বসলে যতদূর চোখ চলে, যাকে বলে মুক্ত প্রান্তর,
আর তার ওপারে পাহাড়। পরে আবার চিঠি দেব। ইতি প্রভাত। কাকাকে লিখল, কাকা, তোমাদের কাছ থেকে সে মন কেমন করছে এ কথা লিখতে গেলে ছেলে মানুষই, তাই আর লিখলাম না। থাকার খুব ভালো ব্যবস্থা হয়ে গেছে। পরে আবার চিঠি দিচ্ছি। তুমি ও কাকিমা আমার প্রণাম যেন। আমার সম্পর্কে নিশ্চিন্ত থেকো। কাকিমাকে বলো জায়গাটা খুব সুন্দর। ইতি প্রভাত। দুজনকেই জানাতে উদ্যত হচ্ছিল মল্লিকার মতো একটি মেয়েকে এরকম জায়গায় দেখতে পাওয়ার বিস্ময়বোধটা, কিন্তু কিছুতেই ভাষাটা ঠিকমতো মনে এলো না। ভাবল, যাকগে, কি আর এমন একটা খবর। ভাবল, কিন্তু সেই কি আর এমনটাই মনের মধ্যে একটা খবরের মতো কানাকানি করতে থাকল। সত্যিই আশ্চর্য, এ ধরনের বাঙালি পরিবার পরিচালিত হোটেল এখানে দেখতে পাওয়া অভাবনীয়। পুরীতে, কাশীতে, রাঁচিতে এখানে সেখানে দেখেছে প্রভাত, যতটুকু যা বেরিয়েছে, অথচ ঠিক এরকমটি কিন্তু দেখেনি। পাঞ্জাবের এই দূর সীমান্তে শহর ছাড়ানো নির্জনতায়। কিন্তু রাত্রে যেন নির্জনতাটা তেমন নির্জন রইল না। সারাদিনের ক্লান্তি আর গতরাত্রের ট্রেনের রাত্রি জাগরণ দুটো মিলিয়ে প্রভাতকে তাড়াতাড়ি বিছানা নেবার প্রেরণা দিচ্ছিল। তাই গণেশকে ডেকে প্রশ্ন করল, এখন ভাত পাওয়া যাবে কিনা। গণেশ মৃদু হেসে জানালো, এখানে পাওয়া যাবে কিনা বলে কোনো কথা নেই। রাত 2-3টেতেও লোক আসে, খাওয়া দাওয়া করে। প্রভাত সবিস্ময়ে প্রশ্ন করে, অত রাত্রে লোক? তখনও কোনো ট্রেন আসে নাকি? গণেশ একটু ব্যঞ্জনাময় হাসি হেসে বলে, ট্রেন আসে কি না জানি না বাবু, লোক আসে তাই জানি। তেমন হলে আমাদের তো আর রাতে ঘুমোবার জো থাকে না। শীতের রাতে হি হি করতে করতে। উরি বাবা, এখানের শীত? প্রভাত পুনঃ প্রশ্ন করে, তুমি তো বাঙালি? তা হবে, তা হবে। কৌতুক অনুভব করে প্রভাত গণেশের কথায়। বলে, তা হবে মানে? নিজে কোন দেশের লোক জানো না? জানার কি দরকার বাবু, ভূতের আবার জন্মদিন, আপনার খাবার আনছি। প্রভাত ভাবল, খাবার কি গণেশই আনবে? অন্তত তার সঙ্গে আর কেউ আসবে না। না, এলোও না। গণেশ এলো, তার সঙ্গে একজন অবাঙালি বয়। পরিষ্কার কাঁচের পাত্রে পরিষ্কার ন্যাপকিন। আহার্যের সুবাসে যেন খিদে বেড়ে ওঠে প্রভাতের। কাকার বাড়িতে নিত্য ডাল রুটির ব্যবস্থার পরই এই রাজকীয় আয়োজনটা প্রভাতকে একটু ঔদারক মনে হতে পারে, কিন্তু সত্য অস্বীকার করে লাভ নেই। তবু খেতে খেতে একটু যেন অন্যমনস্ক হয়ে যেতে লাগলো প্রভাত। ইচ্ছে করে একটু দেরি করে খেতে লাগলো। যদি তদ্বিরকারিণী একবার এসে উদয় হয়। না, প্রভাতের আশা সফল হলো না। অদৃশ্য একটা কর্মজগতের উপর কেমন একটা সূক্ষ্ম ঈর্ষা অনুভব করল প্রভাত। এত কাজ, বাবা! বিছানায় পড়তে না পড়তেই ঘুম আসবার কথা, কিন্তু কিছুতেই যেন সে ঘুমটা আসছে না। উঁকি দিয়েই পালিয়ে যাচ্ছে। কত রকমের শব্দ, কত জুতোর শব্দ, কত কথার শব্দ, কত গ্লাস, প্লেট, পেয়ালার ঠুংঠাং শব্দ। কত লোক আসে এখানে, আর আসে কি রাত্রেই বেশি? কেন? অচেনা পরিবেশে রাত্রির এই মুখরতায় একটু যেন ভয় ভয় করল প্রভাতের। গাটা শিরশির করে উঠল। তাড়াতাড়ি উঠে দেখল ছিটকানি লাগিয়েছে কিনা। তারপর ঘড়ি দেখল, মাত্র 11টা। তখন লজ্জা করল প্রভাতের। নিজে সন্ধ্যা 8টায় শুয়ে পড়েছে বলেই মনে করছে কি না জানি গভীর রাত। এই সময় লোকজন বেশি হওয়াই তো স্বাভাবিক। পাখি সারাদিন আকাশে ওড়ে, কিন্তু সন্ধ্যায় নীড়ে ফেরে।
এইসব বিজনেসম্যানেরা সারাদিন অর্থের ধান্দায় কোথায় খায় কোথায় থাকে, কিন্তু রাত্রে আস্তানায় ফেরে, খায় দায় আড্ডা জমায়। মদই কি আর না খায়, ভাবল প্রভাত। আমাদের বিবেচনাশীল প্রোপাইটার মশাই অবশ্যই সে ব্যবস্থা রেখেছেন। আবার ভয় হলো, কেউ মাতাল টাতাল হয়ে গোলমাল করবে না তো? মাতালের বড় ভয় প্রভাতের। কিন্তু না, শব্দ ক্রমশ কমে এলো। ঘুমিয়ে পড়ল প্রভাত। এতক্ষণ শুনলেন জীবনস্বাদ উপন্যাসটির প্রথম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।